রাজ্যকে না জানিয়ে বাংলাদেশে আলু পাঠাচ্ছে কেন্দ্র সরকার। মালদা, হিলি, চ্যাংড়াবান্ধা সীমান্ত নিয়ে কেন্দ্রীয় সরকার আলু পাঠাচ্ছে বাংলাদেশে, দাবি কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। কেন্দ্রের সরকার আমি যতদূর জানি কোন দেশে কি রপ্তানি করবে সেটা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে করার কথাও না। এমন তো নয় যে পৃথিবীর সমস্ত আলু পশ্চিমবাংলা সরকার কিনে রেখে দিয়েছে। সুতরাং বেচারাম মান্না কেন হঠাৎ করে দাবি করছেন কে জানে যে উনি আলুর ঠিকাদার, সেটা প্রশ্ন না। কিন্তু এইটা একটা ব্যাপার অবশ্যই যে বাংলাদেশের যে ঘটনাগুলো এখন ঘটছে এই প্রসঙ্গে কেন্দ্রের সরকারের বক্তব্য কী, বা বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে মারিয়ে যাওয়া হচ্ছে এটাকে নিয়ে কেন্দ্রের সরকার এখনও পর্যন্ত তাদেরকে আমরা একটা উচ্চবাচ্য করতে শুনিনি। সুতরাং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আমাদের ভালো হোক, আমরা সবসময় চাই যে কোনো দেশের সঙ্গেই ভালো হোক। তেমন আবার যেখানে আমাদের দেশের অসম্মান হবে তার বিরুদ্ধেও কেন্দ্রের সরকারের একটা অবস্থান আমরা চাই। সুতরাং কেন্দ্রের সরকার তার অবস্থান স্পষ্ট করুক, এটা আমরা অবশ্যই মনে করি। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির মধ্যে সিপিআইএমের লোকজন আছে, তারা সরকারকে বিপাকে ফেলতেই এই ধর্মঘট করে মানুষকে অসুবিধায় ফেলার চক্রান্ত করছে। তবে এই ধর্মঘট আমরা করতে দেব না। কোন ধর্মঘট? বেচারাম মান্না বলছে এই আলু ব্যবসায়ীদের। দেখুন, আমার জানা নেই যে ওই সংগঠনের মধ্যে সিপিএমের কোন লোকজন আছে, কিন্তু এটা তো ঘটনা যে কোনো একটা বিষয়ের সমস্ত ব্যবসায়ী কোনো একটা রাজনৈতিক দলের সমর্থক হতে পারেন না। আর এই যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যারা, তাদের সঙ্গে তো কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে, বেশ কয়েকবার বৈঠক হয়েছে। তা মুখ্যমন্ত্রী বা সিপিএমের লোকজনের সঙ্গে বৈঠক করতে গেলেন কেন? মুখ্যমন্ত্রী তাদেরকে কতগুলো কথা বলেছেন, তারা মুখ্যমন্ত্রীকে কতগুলো কথা বলেছেন। এবং দেখুন, আজকে পশ্চিমবাংলার বাজারে শুধুমাত্র তো আলুর দাম বাড়ছে না, আজকে পশ্চিমবাংলার বাজারে সর্ষের তেল থেকে শুরু করে আপনার শাক সবজি, শীতকালে আমরা জানি যে সবজির দাম কমে, শীতের ফসল আসি সবজির দাম কমে। এবারে শীতকালে সবজির আমরা যা দাম দেখছি কখনো এরকম দাম হয় না। সুতরাং সব কিছুর দাম বেড়েছে। অতএব এখানে তো খালি একটা আলু ব্যবসায়ীদের প্রশ্ন এটা নয়, প্রশ্নটা হচ্ছে পশ্চিমবাংলায় ফোরে মজুতদারদের রাজত্ব চলছে। ফোরে মজুতদারদের টাকায় যেহেতু তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ক্ষমতা পরিচালিত হয়, অতএব তৃণমূল সরকার তাদের বিরুদ্ধে মুখে কথা বলছে কিন্তু কার্যকরী কোনো ব্যবস্থা নিতে পারছে না। আচ্ছা, চিন্ময় প্রভুর জামিন মামলা ফের পিছলো 1 মাস। চিন্ময় প্রভুর হয়ে কোর্টে কোনো আইনজীবী দাঁড়ায়নি। মানবাধিকারের তোয়াক্কা না করে কোর্ট থেকেও কোনো আইনজীবী নিয়োগ করলো না কেন? দেখুন, আমরা সেটা বলতে পারবো না, তবে বাংলাদেশের ঘটনা তো, বাংলাদেশের কোর্ট এখন কীভাবে কাজ করবে না করবে সেটা একটা অন্য একটা দেশের জুডিশিয়ারি নিজস্ব ব্যাপার। আজকে যদি ভারতের জুডিশিয়ারিতে কী হবে না হবে এই নিয়ে বাংলাদেশ কোনো মতামত দিতে আসে, তাহলে কি আমরা সেই মতামতটাকে মানে তাদের মতামত দেওয়ার অধিকারটাকে আমরা স্বীকৃতি দেবো? নিশ্চয়ই দেবো না। আমরা নিশ্চয়ই বলবো যে আমাদের দেশের জুডিশিয়ারি আমাদের মতো করে ফাংশন করবে। কিন্তু আবার এইটাও ঘটনা যে সাধারণভাবে একটা সামাজিক জাস্টিসের একটা শর্ত হচ্ছে যে একজনের বিরুদ্ধে যাই অভিযোগ থাক না কেন, নিজেকে ডিফেন্ড করার অধিকার সবার রয়েছে। অতএব এটা এটা যে কোনো মানুষের মানবাধিকার। সেখানে উকিলরা দাঁড়াচ্ছেন না, মানে তাদের ওপর অন্যরকম চাপ রয়েছে কিনা এই মুহূর্তে সে কারণে দাঁড়াচ্ছেন না, নাকি সত্যি সত্যি কেউ দাঁড়াতে চাইছেন না? এই যে যাকে নিয়ে প্রশ্ন করলেন, শোনা যায়, আমরা আপনাদের মাধ্যমেই জানতে পারছি যে তিনি ইসকনের সঙ্গে যুক্ত। ইসকন তাকে কয়েক মাস আগে বরখাস্ত করেছিলেন একটা অত্যন্ত খারাপ অভিযোগে। মানে বাংলাদেশে তিনি গ্রেপ্তার হওয়ার আগে তাকে ইসকনই বরখাস্ত করেছিল, এটা অন্য ব্যাপারে, কিন্তু এটা অত্যন্ত খারাপ অভিযোগে। অতএব কী ব্যাপার সত্যি কথা বলতে আমরা জানি না। আমরা এইটুকু বাংলাদেশের ব্যাপারে বলতে পারি, ওখানকার সংখ্যালঘু মানুষের ওপর যে অত্যাচার হচ্ছে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, তা অত্যন্ত নিন্দনীয়, যন্ত্রণার। এবং ভারতের সঙ্গেও ওখানকার যে সম্পর্ক খারাপ হচ্ছে, একটা বিদ্বেষ তৈরি হচ্ছে, ওপারেও হচ্ছে সেটাকে দেখা দেখি এপারে হচ্ছে, আবার এপারে হচ্ছে সেটাকে দেখা দেখি ওপারে হচ্ছে। এই বিদ্বেষটা বন্ধ হোক, এটা আমরা চাই। লাভলি মৈত্রের অশালীন মন্তব্য, নাগরিক আন্দোলনকে কটাক্ষ করতে গিয়ে তিনি বললেন তিলোত্তমার নাকি বিচার চাই। তিলোত্তমার বিচার নয়, তিলোত্তমার মায়ের যন্ত্রণা সেগুলো বাজারে বিক্রি করে রাজনৈতিক মুনাফা তৈরি করা এবং তার সাথে নিজেদের একটু আনন্দ ফুর্তি করা, এটাই হচ্ছে লক্ষ্য। দেখুন, লাভলি মৈত্ররা তো কোনো সভ্য কথা বলার জন্য রাজনীতিতে আসেননি। এদের ঝর্তিবর্তী ফিল্ম কেরিয়ারে কাজকর্ম পায় না। এখন এরা জানে যে রাজনীতি হচ্ছে এমন একটা পেশা, এখানে ঢুকতে গেলে কোনো যোগ্যতা লাগে না, কোনো যে কেউ ঢুকে আসতে পারে। এবং একবার এমএলএ এমপি হয়ে গেলে সারা জীবন, আমি পরবর্তীকালে এমএলএ থাকি কি এমপি থাকি না থাকি, একেবারে চিতায় ওঠা পর্যন্ত। সুতরাং এই সুযোগ সুবিধাগুলোর জন্য এরা রাজনীতিতে এসছে। এদের একেবারে ঝর্তিবর্তী ফিল্ম কেরিয়ারকে ছেড়ে দিয়ে এরা একটা অল্টারনেট কেরিয়ারে বেছে নিয়েছে। সুতরাং এদের কাছ থেকে কোনো ম্যাচিওর কথা আমরা আশাও করি না। কল্যাণ ব্যানার্জির মতো এত বছর ধরে রাজনীতি করা একজন, এত 3 টার্মের সাংসদ একজন থেকে শুরু করে আরও তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা, তাদের মুখে যদি এরকম অসংবেদনশীল কথা আমরা শুনি, মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় একজন নেত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন ধর্ষিতার নাম একটা টিভিকে ফোন ইন দিতে গিয়ে 2 বার তার নামটা প্রকাশ্যে ঘোষণা করলেন। অতএব কল্যাণ ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়দের মতো নেত্রীদের মুখে যদি আমরা এই ধরনের কথাগুলো শুনি, সেখানে শুধু লাভলি ফাবলি কোথাকার ছোলার ডাল এরা কী বললো তাই নিয়ে আমাদের কিছু আর নতুন করে বলার নেই।
তৃণমূল সমর্থকদের প্রলোভন দেখিয়ে ভুল বুঝিয়ে সদস্য করছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ বিধায়ক অসীম মজুমদারের। আবাস নিয়ে পুরুলিয়ার বাঘমুন্ডিতে রাস্তা অবরোধ, গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে তারা বিক্ষোভ দেখালেন একাধিক গ্রামের উপভোক্তারা। তৃণমূল কর্মীদেরই বা এত খারাপ অবস্থা কেন যে কেউ সামনে দুটো বিস্কুট ছুঁড়ে দিলে ওদের লোভ হয়ে যায়? ওদের গরু থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে এত কিছু তো বিক্রি করলো, এত তো পয়সা কামালো, তাতেও হচ্ছে না। এবার বিজেপিকে একটুখানি প্রলোভন দেখাচ্ছে, তাতে প্রলুব্ধ হয়ে বিজেপির মেম্বার হয়ে যাচ্ছে। এমন কি দল বানিয়েছেন, আর কেমন আপনার নেতা, আর কেমন আপনার কর্মী যে দুটো এগরোল খাওয়াবে বলে তার দলের মেম্বার হয়ে যায়, কি যে সামনে দুটো বিস্কুট ছুড়ে দিয়ে বলে আয় আয় এদিকে আয়, অমনি লাজ নাতে নাতে তার দলে গিয়ে মেম্বার হয়ে যায়। তো এই সমস্ত, এই কারণেই আমরা বলছি যে এই ধরনের চোরছাচোরেরা পশ্চিমবাংলা চালাচ্ছে। কি অবস্থা এদের! একটা দল করে, সেই দলের কর্মী অন্য দল একটু লোভ দেখালে সেই দলের মেম্বার হয়ে যাচ্ছে। আর আমরা এদেরকে কি দোষ দেবো? আজকে সব্যসাচী দত্ত থেকে শুরু করে, মুকুল রায় থেকে শুরু করে কত বড় বড় তৃণমূলের নেতা একটু প্রলোভনে বিজেপি হয়ে গেছিল। রাজীব ব্যানার্জি, তাদেরকে মমতা ব্যানার্জি আবার সসম্মানে দলে ফিরিয়ে এনেছেন। তা বড় বড় নেতারা যদি এত সহজে বিজেপির প্রলোভনে চলে যেতে পারে, তাহলে ছোটোখাটো কর্মীদের আর কি দোষ আছে? তারাও করছে, অসুবিধা কী আছে? আচ্ছা, তারকেশ্বরের ঘটনা। নিজের পাকা বাড়ি থাকা সত্ত্বেও পঞ্চায়েত প্রধানের স্বামী ও ভাসুরের নাম আবাসের তালিকায়, অন্যদিকে উপপ্রধানের বাবাসহ আরও 2 ভাইয়ের নাম আবাসের তালিকায়। শুধু তাই নয়, পাকা বাড়ি থাকা সত্ত্বেও প্রধান ও উপপ্রধান ঘনিষ্ঠ 19 জন তৃণমূল নেতানেত্রীর নাম আবাসের তালিকায়, যা দেখে তাজ্জব প্রকৃত আবাস প্রাপকরা। দেখুন, দুটো কথা। প্রথম কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের নামে আবাসের বাড়ি বরাদ্দ হয়েছে, এটা প্রত্যেকে জানে। এবং এইটা হয়েছে বলেই আজকে পশ্চিমবাংলার আবাসের টাকা বন্ধ হয়ে আছে। সরকার তৃণমূল কংগ্রেস তাই নিয়ে লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, মিডিয়ায় ভাষণ দিচ্ছে, আজকে বিধানসভায় বলেছে, পার্লামেন্টে আজকে বলেছে, কিন্তু এদের কারো ক্ষমতা হচ্ছে না আবাসের টাকা চেয়ে, কি 100 দিনের কাজের টাকা চেয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা করার। এই কারণেই, কেননা এইভাবে এরা চুরি করে বসে আছে। অপরদিকে পরশুর ঘটনা আপনারা জানেন, যেখানে মুর্শিদাবাদে একজন সত্যিকারের গরিব মানুষের কাছ থেকে তৃণমূল টাকা তুলেছিল আবাসে ঘর পাইয়ে দেবে বলে। যে ঘরটা বিনা পয়সায় পাওয়ার কথা, তিনি টাকা দিয়েও সে ঘরটা পাননি। তিনি যখন টাকা ফেরত চাইতে গেছেন, তাকে পিটিয়ে খুন করেছে তৃণমূল। কিন্তু একটাই কথা আপনাদের মনে করাই, গত পঞ্চায়েতের আগে কোচবিহারে গিয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন যে এইবার থেকে পঞ্চায়েত আমি চালাবো, নবান্ন থেকে আমি দেখবো আবাসের অ্যালটমেন্ট কোথায় কীভাবে হচ্ছে, আমি দেখবো কোথায় 100 দিনের কাজের জব কার্ড কীভাবে অ্যালট করা হচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী, আপনি নবান্ন থেকে এই পঞ্চায়েত চালাচ্ছেন তো, যেখানে আপনার তৃণমূল কংগ্রেসের 14 গোষ্ঠীর নামে আবাসের বাড়ি বরাদ্দ হয়ে যাবে, তাদের কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও। আর গরিব মানুষ, তিনি আবাসের বাড়ি চাইলে তার কাছ থেকে প্রথমে টাকা নেওয়া হবে, তারপর তাকে পিটিয়ে খুন করা হবে। মমতা ব্যানার্জি, এটা আপনার পরিচালিত, নবান্ন থেকে সরাসরি পরিচালিত আপনার পঞ্চায়েতের চেহারা তো এটা। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ তুলল ইসিএল। কয়লা লুঠের অভিযোগ আসানসোলের রানীগঞ্জের জেমারি পঞ্চায়েতের সদস্য কালীচরণ বাউরির বিরুদ্ধে। ঘটনার পর পলাতক কালীচরণ। বেশ করেছে, কেন পালাচ্ছে কেন? একটাই যদি ভুল করে থাকে পালান, তো সেটা পালানো। বেশ করেছে, কয়লা চুরি করেছে। যদি অভিষেক ব্যানার্জি কয়লা চুরি করে দেশের পার্লামেন্টে যেতে পারে, তাহলে তৃণমূলের একটা পাড়ার নেতা কয়লা চুরি করবে না কেন? বেশ করবে, চুরি করবে, আরও বেশি করে চুরি করবে। ধরা পড়বে, 2 বছরের জন্য জেল কাটবে, জেল থেকে বেরোবে অনুব্রতর মতো, কি এই মানিক ভট্টাচার্যের মতো, অর্পিতার মতো। জেল থেকে বেরোবে, পায়ের ওপর পা তুলে বাকি জীবন জমিদারের মতো কাটাবে। এটাই তো তৃণমূল বিজেপির প্যাকেজ, যে আমি প্রথমে চুরি করব, তারপরে জেলে যাব, আমার মামলা শেষ হবে না, আমার প্রমাণ দাখিল করা হবে না কোর্টে, 2 দিন পরে জেল থেকে প্রমাণের অভাবে বেরিয়ে আসবো, সেই মামলা যেরকম চলবে, বাকি তারপর একসময় সবাই ভুলে যাবে, আমি বাকি জীবনটা রাজার হালে কাটাবো। তৃণমূলের নেতাকর্মীরা বুঝে গেছে ওরা কয়লা চুরি করবে, গরু চুরি করবে, বেশ করবে। যদি চুরি করার কোনো শাস্তি না থাকে এদেশে, যদি চুরি করে যদি পার্লামেন্টের এমপি হওয়া যায় অভিষেক ব্যানার্জির মতো, অন্যকে খুন করে রেকর্ড ভোটে জিতে, তাহলে চুরি না করাটাই তো বোকামি। বেশ করছে, চুরি করছে। বাবরি মসজিদ ইস্যুতে আগামী 6 ডিসেম্বর অধিবেশন হবে না, সংহতি দিবসের কারণে বিধানসভা ছুটি। ওই দিন তৃণমূল বিধায়করা জেলায় জেলায় সভা করবেন, তা নিয়ে ছুটি দেওয়া হয়েছে, যা নিয়ে আবার হৈ কাণ্ড। শুভেন্দু অধিকারী বলেছে যে আমরা প্রতিবাদ করব। শুভেন্দু অধিকারী বলেছে কেউ কি মারা গিয়েছেন যে ওদিনকে ছুটি থাকবে, তুমুল চিৎকার, বিজেপি স্লোগান দিয়েছে। আজ থেকে 3 বছর আগে হলে শুভেন্দু অধিকারী এটা বলতেন না। আজ থেকে 3 বছর আগে হলে শুভেন্দু অধিকারী বলতেন যে বাবরি মসজিদ ভেঙে ফেলা বিরাট অপরাধ, সত্যি ছুটি হওয়া উচিত। আজকে শুভেন্দু অধিকারী বলছেন যে ভাগ্যিস বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, রাম মন্দির তৈরি হয়েছে, তাই আমার 14 পুরুষ স্বর্গে শান্তি পেয়েছে। কদিন পরে শুভেন্দু অধিকারী যদি আবার তৃণমূলে ফেরত যায়, তখন আবার এই শুভেন্দু অধিকারী বলবে যে বাবরি মসজিদের ধ্বংসের দিন কেন জাতীয় শোক দিবস ঘোষণা করা হবে না। সুতরাং দেখুন, এইটা হচ্ছে এদের নৈতিক চরিত্র। বাবরি মসজিদ, আপনাদেরকে বলছি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিচ্ছেন বাবরি মসজিদ ধ্বংসের দিন উনি বিধানসভা মুলতবি রাখবেন। আপনাকে মনে করাই, মমতা ব্যানার্জি বাবরি মসজিদ ভাঙার পরে যখন গোটা ভারতের রাজনৈতিক স্পেকট্রামে বিজেপি অচ্যুত হয়ে গেছিল, সেই সময় ভারতের 2টো দল বিজেপির সঙ্গে জোট করেছিল, 1 শিবসেনা, 2 তৃণমূল কংগ্রেস। আপনি মমতা ব্যানার্জি প্রথম বাবরি ধ্বংসের পরে
অবিজেপি দল হিসেবে গিয়ে বিজেপির ক্যাম্পে যোগ দিয়েছিলেন অ্যালং উইথ শিবসেনা, সেই আপনি এখন ছুটি ঘোষণা করছেন। তাতে আপনার দীর্ঘদিন ধরে বাবরি ধ্বংসকারীদের সঙ্গে ঘর করার পাপ লোকে ভুলে যাবে না।